শুরু করো স্যার। ঠিক আছে, আমরা গত ক্লাসে একটা বিষয় আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ইন্টারনাল ফিলিংস অফ দ্য স্ট্রাকচারাল মেম্বার্স। মনে আছে আপনাদের? জি স্যার। ইন্টারনাল একটু মনে ফিলিংস। আছে স্যার। স্যার অত মনে আছে। ইন্টারনাল ফিলিংস কয় ধরনের? ইন্টারনাল ফিলিংস একটা স্ট্রাকচারাল মেম্বারের স্যার চার টুইস্ট, ধরনের। এরপর স্যার আগে বলছেন স্যার, মনে নাই। আচ্ছা, কারো মনে নাই? The shear force, bending moment, torsion, and shear stress. আর কিছু? স্যার টুইস্ট, মুসানো স্যার। আগে বলছিলেন স্যার, মনে নেই না। আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম আহ, যে কোনো স্ট্রাকচারাল মেম্বারের অথবা আমাদের নিজেদের এক্সাম্পলও দিয়েছিলাম যে আমরা যখন লোড ক্যারি করি, হাতে করে, মাথায় করে, কাঁধে করে, বিভিন্ন রকমের লোড আমরা ক্যারি করি, তখন আমাদের বডিতে, মেরুদণ্ডে বা পায়ে, আমাদের হাতে, ঘাড়ে, মাথায় কি ধরনের ফিলিংস হয় সেটা স্ট্রাকচারাল মেম্বার গুলোর উপরে যখন আমরা লোড অ্যাপ্লাই করি, যখন স্ট্রাকচারাল মেম্বার গুলো লোড ক্যারি করে, তখন তাদের মধ্যেও সিমিলার ফিলিংস হয়। তো তারা তো বলতে পারেন না, আমরা বলতে পারি। এটাই হচ্ছে ডিফারেন্স, ফিলিংসটা সেম। তো লোডের কারণে স্ট্রাকচারাল মেম্বারের ভিতরে চার ধরনের ইন্টারনাল ফিলিংস হতে পারে। এই চার ধরনের ইন্টারনাল ফিলিংস কে আমরা বলছি এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এন্ড টরশন বা টুইস্ট বা টর্ক। এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন। ঠিক আছে, এগুলোর মধ্যে এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এগুলো সম্পর্কে আপনারা মেকানিক্স অফ সলিডস 1 এই কোর্সে জেনে এসেছেন। কিছুটা আমরা এই কোর্সেও জানবো, আরো আরো অ্যাডভান্স লেভেলে আরেকটু জানবো। মেকানিক্স অফ সলিডস 1-এ আমার ধারণা আপনারা টরশন পড়েন নাই। তো চার ধরনের ইন্টারনাল ফিলিংস এর মধ্যে এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এই এই তিনটা আগের কোর্সে শিখে এসেছেন, এবং এই কোর্সে আমরা শুরু করব টরশন থেকে। ঠিক আছে, গত ক্লাসে আমি আরেকটা জি জিনিস স্যার। বলেছিলাম যে আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে আমরা কোর্স গুলো করি এক একটা সেমিস্টারে, প্রত্যেকটা সেমিস্টারের কোর্সের সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং একটার নলেজ আরেকটা কোর্সে কাজে লাগে। আমি অনেক ছাত্রের মধ্যে দেখেছি যে তারা চিন্তা করে এই সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে মানে এই সেমিস্টারের পড়াশোনা শেষ, আর পড়তে হবে না, এগুলো ভুলে গেলেও চলবে। তো এরকম যদি হয় তাহলে পরের সেমিস্টারে গিয়ে কিন্তু আবার অন্যান্য কোর্সে আটকে যেতে হয়। এজন্য আমি যেটা বলি সেটা হচ্ছে 4 বছরের যেই আমরা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা করছি, এখানে আমরা যতগুলো কোর্স পড়াশোনা করছি সবগুলো কোর্স মিলে একটা প্যাকেজ। সবগুলো কোর্স মিলে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা কোর্স একটার সাথে আরেকটা কানেক্টেড, লিঙ্ক, একটার সাথে আরেকটা একদম জড়িত। ঠিক আছে, এদের মধ্যে সবচেয়ে বেশি জড়িত যে কোর্সগুলো, সেগুলো আমরা আলাদা আলাদা ব্রাঞ্চে ভাগও করতে পারি। যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আলাদা আলাদা ব্রাঞ্চে ভাগ করে একটার সাথে আরেকটা কানেক্টেড কোর্স আমরা চিন্তা করতে পারি। তো আমাদের এইখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পার্টে যে একদম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যানালিটিক্যাল মেকানিক্স থেকে শুরু করে মেকানিক্স অফ সলিডস 1, সলিডস 2, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং 1, 2, 3, 4, এরকম অনেকগুলো কোর্স আছে, সবগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। তো আমি বলবো আপনারা এই কোর্সগুলো খুব মনোযোগের সাথে করবেন, নোট রাখবেন, লেকচার গুলোকে ডাউনলোড করে গুগল ড্রাইভে সেভ রাখবেন, যাতে করে একটা কোর্সের শেষ হলে আরেকটা কোর্সে যখন যাবেন তখন এগুলো যেন মনে পড়ে, এবং নোটগুলো যেন দেখতে পারেন। ওকে, তো এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্টের পরে আমরা আজকে টরশন শুরু করতে যাচ্ছি। এখানে যে লেকচারটা দেখতে পাচ্ছেন, এই লেকচারটা আমার সুপারভাইজার ডক্টর ইফতেখার আনাম
স্যারের তৈরি করা, স্যার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর। তো আমরা টর্শন শুরু করি। সাজ্জাদ কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি একটা কথা বলছিলেন যে আমাদের প্রতিটা সেমিস্টারের সঙ্গে বর্তমান সেমিস্টার গুলো একটা রিলেটিভ থাকে, কিন্তু স্যার আমাদের ই লার্নিং থেকে তো পূর্বের সেমিস্টারের কোর্স গুলো আর থাকে না। সেক্ষেত্রে আবার যদি আমরা মানে পূর্ববর্তী সেমিস্টার গুলো যদি দেখতে চাই, তাহলে কিভাবে দেখতে পারবো স্যার? ওকে, আমি এই ব্যাপারে একটু আগে আলোচনা করলাম 1 মিনিট আগে, যেটা আমি বললাম যে প্রত্যেকটা কোর্সের লেকচার গুলো, স্লাইড গুলো, হ্যান্ড নোট গুলো, অ্যাসাইনমেন্ট গুলো সবকিছু ডাউনলোড করে গুগল ড্রাইভে আপলোড করে রাখতে হয়। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এইভাবে পাওয়া যায়। যেমন আমি আমার আন্ডার গ্রাজুয়েটে বা মাস্টার্সে যে কোর্স গুলো করেছি বা করছি, প্রত্যেকটা কোর্সের সকল ধরনের ম্যাটেরিয়াল আমার কাছে আছে। এগুলো আমি রেখেছি স্টোর করে। তো আপনারা ই লার্নিং এ হারিয়ে যায়, আপনাদের যদি ই লার্নিং না থাকতো, যদি ফেস টু ফেস ক্লাস করতেন বা করতে হতো, তখন কি এরকম এক সেমিস্টারের টিচার অন্য সেমিস্টারেও পড়াতে থাকতো? একই কোর্স সারা বছর জুড়ে পড়াতে থাকতো? থাকতো না তো। বুঝতে পারছি স্যার। এই একটু আগে আমি আলোচনা করলাম যে নোটগুলো ডাউনলোড করে ড্রাইভে আপলোড করে রাখবে, যাতে করে আপনারা এগুলোর অ্যাক্সেস নিতে পারেন এবং পরবর্তী কোর্সে যখন লাগবে তখন যেন আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা টর্শনটা শুরু করি। টর্শন জিনিসটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, যেমন কাপড় ধোয়ার পরে যে আমরা কাপড়ের পানি ঝরাই, মোচড় দেই, তো এটাও টর্শন আমরা অ্যাপ্লাই করি। টুইস্টিং মোমেন্ট বা টর্শনাল মোমেন্ট আমরা অ্যাপ্লাই করি, যার কারণে এই কাপড়ের ভিতরে টর্শনাল স্ট্রেসটা মূলত শিয়ার স্ট্রেস হয়। তো স্ট্রেস ডেভেলপ করে এবং এই স্ট্রেসের কারণে ভিতরে থাকা পানি বাইরে বের হয়ে আসে। ঠিক আছে? এটাই ছিল আমাদের কনসেপ্ট। তো আমরা যদি স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে চিন্তা করি, যেমন টর্শন, আচ্ছা টর্শনের ডেফিনেশনটা একটু দেখি। টর্শন হচ্ছে টর্শনাল অর টুইস্টিং মোমেন্ট। যে মোমেন্টটা কি করে? is caused by forces whose resultant does not pass through the axis of rotation. তো যেই এক্সিসের রেসপেক্টে একটা মেম্বার রোটেট করে, ওই এক্সিসের রেসপেক্টে যদি ফোর্স গুলোর রেজাল্টেন্ট কাজ না করে ওই এক্সিস বরাবর, তাহলেই দেখা যাবে টর্শন হয়। ফর এক্সাম্পল, ধরেন এখানে একটা পাইপ আছে, হ্যাঁ, একটা পাইপ বা একটা সার্কুলার কিছু আছে। তো এই সার্কুলার কিছু যদি থাকে, দুঃখিত, একটা সার্কুলার ধরেন একটা শ্যাফটের মতো আছে, হুম। তো এই সার্কুলার এই অবজেক্টটাকে আপনি যদি চিন্তা করেন, সে কোন এক্সিস এর রেসপেক্টে ঘুরবে, রোটেট যদি করাতে চান তাহলে সে কোন এক্সিস এর রেসপেক্টে ঘুরবে? ঠিক তার সেন্টার বরাবর, মাঝামাঝি বরাবর একটা এইরকম একটা এক্সিস আমরা চিন্তা করতে পারবো, এই বরাবর, তাই না? ওই এক্সিস এর উপরেই যদি আপনি কোনো লোড অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু তাকে আপনি ঘোরাতে পারবেন না, মোচড় হবে না। আপনাকে ওই এক্সিস থেকে একটু দূরে কোথাও লোডটা অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন আমরা যদি এরকম চিন্তা করি, এই যে এই বিমটা, এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে একটা বিম আছে আর এদিকে একটা ক্যান্টিলিভার স্ল্যাব আছে, তাই না? তো ধরেন স্ল্যাব গুলো নাই। তো এই বিমটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সেকশন। এই বিমের ঠিক মাঝামাঝি বরাবর যদি আপনি একটা লোড অ্যাপ্লাই করেন, তাহলে কি এই বিমটা মোচড় দিবে, ঘুরবে? না স্যার। আপনাদের কি মনে হয় ঘুরবে না? এখন এই যে বিমে যে এইদিকে একটা স্ল্যাব আছে ক্যান্টিলিভার, এখন এই ক্যান্টিলিভার স্ল্যাবের যে ওয়েট, এই ওয়েটের জন্য এই বিমটা এরকম ভাবে ঘুরে যেতে চাইবে না, এরকম ভাবে।
এই জি স্যার। বিমটাকে, এই স্ল্যাবটা এদিকে ঘুরাই দিতে চাইবে না? জি স্যার, তখন জি তো স্যার। এই বিমের ভিতরে একটা মোচড় বা টরশন ডেভেলপ করবে। বুঝতে পেরেছেন জি স্যার। ঘটনাটা? মানে টরশন কখন হবে? যখন যেই মেম্বারটার টরশন আমরা চিন্তা করতেছি, ওই মেম্বারের এক্সিস অফ রোটেশন, যেটা যেই এক্সিসের রেসপেক্টে সে রোটেট করতে পারে, সেই এক্সিস বরাবর লোড অ্যাপ্লাই করা হবে না। এই এক্সিস থেকে একটু দূরে কোথাও লোড অ্যাপ্লাই করা হবে, যেন একটা মোমেন্ট আর্ম থাকে। আপনারা মোমেন্টের ফর্মুলা জেনেছেন না? ফোর্স ইনটু ডিস্টেন্স। জি স্যার। সো যে এরকম যদি একটা ডিস্টেন্স থাকে যেখানে আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন, সেই পয়েন্ট থেকে তার এক্সিস অফ রোটেশন, এদের মধ্যে যদি একটা গ্যাপ থাকে, ডিস্টেন্স থাকে, তাহলেই একটা টরশনাল মোমেন্ট তৈরি হবে। যেমন এই বিমটার ক্ষেত্রে, এই যে এখানে একটা ক্যান্টিলিভার স্ল্যাব আছে, এই স্ল্যাবের ওয়েট অথবা এই স্ল্যাবের উপরে যদি আপনি কোনো লোড চাপিয়ে দেন, তাহলে সে কিন্তু এদিকে ঘুরে যেতে চাইবে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ সে ঘুরে যেতে চাইবে, মানে এই স্ল্যাবটা নিচের দিকে নেমে যেতে চাইবে, একটু ডিফ্লেক্টেড হবে। আর এই বিমটার কি অবস্থা হবে? এই বিমটা মূলত একটা মোচড় অনুভব করবে বা টুইস্টিং হবে। বুঝতে পেরেছেন ঘটনা? জি স্যার। তো তখন আমরা এই বিমের ভিতরে একটা টরশনাল মোমেন্ট চিন্তা করতে পারবো এবং টরশন চিন্তা করতে পারবো, যার কারণে এই বিমের ভিতরে একটা টরশনাল স্ট্রেস ডেভেলপ করবে। সো এই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবের উপরে লোড আছে এবং স্ল্যাবের নিজেরও একটা ওয়েট আছে, এই লোডগুলোর কারণে বিমের ভিতরে ইন্টারনাল যে ফিলিংসটা হচ্ছে, সেই ফিলিংসটা হচ্ছে টুইস্ট বা টরশন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবং যদি এই বিমের একদম ঠিক সেন্টার বরাবর, যেই সেন্টারের রেসপেক্টে বিমটা ঘুরতে পারে, সেই সেন্টারের উপরেই যদি আপনি লোড অ্যাপ্লাই করতেন, তাহলে কিন্তু সে ঘুরতো না, মানে তার টরশন হতো না। ঠিক আছে? স্যার। জি স্যার। তো বিমটা যেহেতু একটা রেগুলার শেপের একটা বিল্ডিং সেকশন, একটা রেক্টেঙ্গেল, তো তার সেন্টার অফ রোটেশন ঠিক তার মাঝামাঝি বরাবর। তো একটা সার্কুলার সেকশন যদি হয়, তাহলে তার সেন্টার অফ রোটেশন তার সেন্টারে, তাই না? যদি এরকম জি স্যার। হলো কোনো সেকশন হয়, তাহলে তার সেন্টার অফ রোটেশন এরকম কোনো জায়গায়, সেন্টারে। যদি কোনো ইরেগুলার শেপ হয়, তাহলে তার সেন্টার অফ রোটেশন কোথায় হবে? এটা আপনারা মেকানিক্স অফ সলিডস এ ছিল কিনা আমি জানি না, আপনাদের সিলেবাসে শিয়ার সেন্টার নামে একটা টপিক আছে। এটা আপনারা কি মেকানিক্স অফ সলিডস 1-এ পেয়েছিলেন? শিয়ার সেন্টার? স্যার পাইনি। আচ্ছা, পাই না না স্যার, স্যার, পাই পাইনি নাই স্যার। স্যার। আচ্ছা, না পেয়ে থাকলে পাবেন কোনো এক সময়। শেয়ার সেন্টার নামে একটা সেকশন প্রপার্টি, যেমন এই যে সেকশনের আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া আছে, তাই না? তারপরে এই সেকশনের একটা এরিয়া আছে, তাই না? তো এগুলো জি হচ্ছে স্যার। সেকশনাল প্রপার্টি আমরা বলি। তো এই সেকশন প্রপার্টির আরেকটা প্রপার্টি হচ্ছে শেয়ার সেন্টার, সেন্টার অফ গ্র্যাভিটি, এগুলো সেন্টার অফ এরিয়া, এগুলো আপনারা অ্যানালিটিক্যাল মেকানিক্সে করেছেন। এগুলো সব মানে জিওমেট্রিক প্রপার্টি, সেকশনাল প্রপার্টি। এরকমই একটা প্রপার্টি হচ্ছে শিয়ার সেন্টার। তো শিয়ার সেন্টার ক্যালকুলেট করে বের করতে হয়। ওই শিয়ার সেন্টারটা মূলত কোনো একটা সেকশনের শিয়ার সেন্টার যেখানে হয়, ওই ওই সেন্টারের মধ্য দিয়েই আসলে এক্সিস অফ রোটেশনটা যায়। মানে এক্সিস অফ রোটেশন যেই বরাবর যায়, ওইটাই হচ্ছে তার শিয়ার সেন্টার। যেমন এই ধরনের সেকশনের ক্ষেত্রে তার এক্সিস অফ রোটেশন হচ্ছে ঠিক তার সেন্টার পয়েন্টে, তার জিওমেট্রিক সেন্টার যেটা সেখানে। তো ওইটাই তার শিয়ার সেন্টার, ওইটাই তার জিওমেট্রিক সেন্টার, এবং ওইটাই হচ্ছে তার সেন্টার অফ এক্সিস অফ রোটেশন। এখানে কিন্তু আমরা অনেকগুলো টার্মিনোলজি বলছি, প্রত্যেকটা জিনিস আলাদা। আবার বলছি, প্রত্যেকটা জিনিস আলাদা, কিন্তু কিছু রেগুলার শেপের জন্য, কিছু রেগুলার সেকশনের জন্য এই প্রপার্টি গুলো একই পয়েন্টে চলে আসে। যেমন এই আম, মানে সলিড সার্কেল অথবা হলো সার্কেল, এই ধরনের শেপগুলোর ক্ষেত্রে তার শেয়ার সেন্টারও তার জিওমেট্রিক সেন্টার, মানে তার এই শেপটার যে সেন্টার এই পয়েন্টে, এই সেন্টার, তার শেয়ার সেন্টার, তার এক্সিস অফ রোটেশন, সবকিছু একই সেন্টারে, একই পয়েন্টে। কিন্তু
এই শেপটা যদি এরকম রেগুলার না হয়ে ইরেগুলার কোনো ডিফারেন্ট টাইপের শেপ হতো, তাহলে তার জিওমেট্রিক সেন্টার, শেয়ার সেন্টার, সেন্টার অফ এরিয়া, সেন্টার অফ এক্সিস অফ রোটেশন, এগুলো সব একই পয়েন্টে নাও হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। ঠিক আছে, ওগুলো ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি কোনটা কোথায় আছে, আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতে পারি। তো শেয়ার সেন্টার নামে একটা টার্ম আছে। এই শেয়ার সেন্টারটা মূলত যেখানে হয় সেখানেই মূলত তার এক্সিস অফ রোটেশন হয়। মানে শেয়ার সেন্টারের মধ্য দিয়ে এক্সিসটা চিন্তা করতে হয়। বুঝতে পেরেছেন? তো রেগুলার শেপের ক্ষেত্রে তার জিওমেট্রিক সেন্টার, শেয়ার সেন্টার সব একই জায়গায় হয়, সো এক্সিস অফ রোটেশন খুঁজে পাওয়া খুব সহজ হয়। যাই হোক, টরশন কখন হবে আমরা কি বুঝতে পারলাম? যখন ওই অবজেক্টের যে এক্সিস অফ রোটেশন, অথবা এটাকে শেয়ার সেন্টারও বলা হচ্ছে, ওই জায়গাতে লোড অ্যাপ্লাই করা হবে না, একটু দূরে কোথাও লোড অ্যাপ্লাই করা হবে। তাহলে তার একটা মোমেন্ট আর্ম থাকবে, ফোর্স ইনটু ডিস্টেন্স থাকবে, একটা মোমেন্ট ক্রিয়েট হবে। ওইরকম যদি হয়, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে তখন ওই মেম্বারটার ভিতরে টরশন জেনারেট করবে। বুঝতে পেরেছেন ঘটনা? জি স্যার, তার মানে সেন্টার জি থেকে স্যার। একটু দূরে লোড অ্যাপ্লাই হলেই স্যার হচ্ছে টরশন অনুভূত হবে। লম্বরের দুনু এখন তো। হ্যাঁ, তো ফর এক্সাম্পল এই যে আমরা সেকেন্ড যেই ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আপনারা বুঝতে পারছেন? এটা একটা 3 ডাইমেনশনাল ছবি। হ্যাঁ, 3 ডাইমেনশনাল ছবির মধ্যে এই যে এই এক্সিসটা, এই যে মাঝখানের যে, এটা ধরেন একটা পাইপ সেকশন, হ্যাঁ, বা একটা সার্কুলার মেম্বার ধরি। তো এই এক্সিসটা, এটা একটা এক্সিস বরাবর যাচ্ছে। এই যে এইটা, এই যে 3 ফিট লম্বা যে আরেকটা আহ, ছোট মেম্বার বের হয়ে আসছে, এটার একটা হ্যান্ডেলের মতো বের হয়ে আসছে, এটা কিন্তু একটু দূরের দিকে সরে গেছে। ঠিক আছে, ধরেন জি এই যে স্যার। এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার একটা হাত, এটা হচ্ছে আর একটু পিছনে একটা পা, দুই দিকে ছড়াই দিলাম, তাহলে কিরকম হলো বিষয়টা? এরকম, বুঝতে পেরেছেন? মানে এরা একই এক্সিস এর মধ্যে কিন্তু নাই। এইটা একটা একটা এক্সিস ধরি, এটা এক্স এক্সিস, তাহলে এটা ধরেন জেড এক্সিস বা ওয়াই এক্সিস, ওইদিকে যাচ্ছে, এটাও ওয়াই এক্সিস, এটাও ওয়াই এক্সিস, আর এই যে খাড়া যে অংশটা, এটা হয়তো জেড এক্সিস বরাবর। আমরা যদি 3 ডাইমেনশনাল এক্সিস সিস্টেম চিন্তা করি, এক্স ওয়াই জেড 3টা এক্সিস যদি চিন্তা করি, তাহলে এইটাকে যদি এক্স এক্সিস ধরি, তাহলে এটা হবে ওয়াই এক্সিস বরাবর, এটাও হবে ওয়াই এক্সিস বরাবর, আর এই যে এই খাড়া অংশটা হবে জেড এক্সিস বরাবর, আবার এই যে এই অংশটা হবে ওয়াই এক্সিস বরাবর। বুঝতে পেরেছেন ঘটনাটা? খাড়া নিচের দিকে নেমে এটা কিন্তু আবার এই বাম দিকে চলে আসছে। তো এটা একটা শেপ জাস্ট ড্র করা হয়েছে কনসেপ্ট বোঝানোর জন্য। এখন চিন্তা করেন, এই যে মাঝখানের যেই শ্যাফট আছে বা একটা সার্কুলার পাইপের মতো আছে বা সলিড একটা সেকশন আছে, এটার এই যে ডান দিকে একটা 3 ফিট লম্বা একটা হাতলের মতো বের হয়ে আছে, তাই না? এখন চিন্তা করেন তো, এই হাতলের শেষ প্রান্তে যদি 5 কিপ একটা লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই লোডটার জন্য এই মাঝখানের যেই সলিড মেম্বারটা আছে, এটা কি একটু ঘুরে যেতে চাইবে না? জি স্যার। জি জি স্যার, এই স্যার। চাবে যে স্যার। একটা টরশন টরশন জেনারেট হইল। বুঝতে পারছেন ঘটনাটা? আবার এই যে বাম পাশের অংশটা যদি আমরা একটু চিন্তা করি, বাম পাশের অংশের লোডিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমরা বাম পাশের এই অংশটা যদি একটু বোঝার চেষ্টা করি, এই যে এই অংশটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন এদিকে উপর থেকে 4 ফিট নিচে নামছে একটা মেম্বার। ঠিক আছে, আবার এই দিকে কিছু অংশ আসছে, সেটা হচ্ছে 3 ফিট লম্বা। এই মেম্বারটা, এই যে মাঝখানের মেম্বারটা হচ্ছে 6, 5, 11 আর 4, 15 ফিট লম্বা। হ্যাঁ, এই মেম্বারটা যেটা বাম পাশ থেকে নিচে নামলো, এটা হচ্ছে 4 ফিট লম্বা। আর এদিকে যে মেম্বারটা আছে সেটা হচ্ছে 3 ফিট লম্বা। এটুকু বুঝতে পেরেছেন? এখন এই যে স্যার এই পারছি। দিকে ওয়াই এক্সিস বরাবর যে মেম্বারটা আছে, এই দিকে যদি ওই ওয়াই এক্সিস বরাবরই যদি তাকে 5 কিপ লোড একটা অ্যাপ্লাই করা হয়,
তাহলে কি ঘটবে এই মেম্বারটার ক্ষেত্রে? এই এই যে 4 ফিট নিচে থাকার কারণে এই লোডটা এরকম ভাবে তাকে ঘুরাই দেওয়ার চেষ্টা করবে। জি স্যার, এখানে টুইস্টিং তৈরি হবে স্যার, অবশ্যই। এখানেও একটা টরশন তৈরি হবে, এখানে একটা টরশন তৈরি হবে। এই যে এখানে দেখেন, এখানে এই যে আমাদের 15 ফিট লম্বা মেম্বারটা থেকে 2 ফিট একটা ছোট মেম্বার বের হয়ে আসছে, যেটা কানেক্টেড। এরা ফিক্স সাপোর্ট এবং এরা রিজিড বডি, এদের কোনো ডিফরমেশন হবে না, এদের কোনো এই সাপোর্ট সিস্টেমে কোনো রোটেশন কিছু হবে না। ধরে নিচ্ছি এরা সবাই ফিক্স সাপোর্ট, আমরা শুধু টরশনটা কনসিডার করার জন্য এইভাবে চিন্তা করছি। ওকে, এখানে এই যে 2 ফিট লম্বা একটা এই যে মেম্বার আছে, নিচ থেকে যদি 10 কিপ একটা লোড উপরের দিকে অ্যাপ্লাই করা হয়, তাহলেও কিন্তু এই যে 15 ফিট লম্বা এই মেম্বারটাতে একটা টরশন এই যে এরকম তৈরি হবে, যেটা এরকম ভাবে ঘুরবে, ঘুরাই দেওয়ার চেষ্টা করবে, এরকম ভাবে ঘুরাই দেওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে কোন একটা মেম্বারের মধ্যে বিভিন্ন টাইপের লোডিং কন্ডিশনের জন্য টরশন ডেভেলপ করতে পারে। এবং এখানে দেখেন এক এক জায়গায় এক এক রকম টরশনাল ফোর্স বা টরশনাল মোমেন্ট জেনারেট করছে। বুঝতে পেরেছেন ঘটনা? এখন আমরা তো টরশন কিভাবে হচ্ছে জাস্ট একটা ফিল করতে পারলাম, বুঝতে পারলাম যে ও আচ্ছা এইভাবে ঘুরায় দেওয়ার চেষ্টা করতেছে, তার মানে একটা টুইস্ট হচ্ছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন তো, এই যে এই মেম্বারটা যেটা 3 ফিট লম্বা, এই 5 কিপ লোড দেওয়ার জন্য এই ছোট মেম্বারটাতে কিরকম ফিলিংস হবে? বাঁকা হয়ে যেতে চাইবে নাকি টুইস্ট হবে? স্যার, টুইস্ট হবে স্যার। এই যে আমি কিন্তু আরেকবার বুঝেন, কোশ্চেনটা বুঝেন। কোশ্চেনটা হচ্ছে লোড দিচ্ছি 5 কিপ, মেম্বারটা হচ্ছে এই যে 3 ফিট এইটুকু, এই 3 ফিট মেম্বারটার ভিতরে কিরকম ফিলিংস হবে? 3 ফিট মেম্বার যেটা ছোট মেম্বারটার ভিতরে কিরকম ফিলিংস হবে? বাঁকা হয়ে আর যেতে যেতে চাই। স্যার, যাবে ও স্যার, বাঁকা হতে যাবে স্যার। বাঁকা হয়ে টর্শন যেতে তৈরি চাইবে হবে। নাকি 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 তার টর্শন হবে? টর্শন তো আমাদের এই 15 ফিট লম্বা যে বড় মেম্বারটা এইটার হবে, বড় মেম্বারটাকে সে ঘুরাই দিতে চাইবে। কিন্তু এই 3 ফিট যে ছোট মেম্বারটা তার কি অবস্থা হবে? সে বাঁকা হতে যাবে স্যার। সে তো একটু নিচের দিকে নেমে যেতে চাইবে, সে একটু বাঁকা হয়ে যেতে চাইবে, তাই না? জি স্যার। তাহলে তার ভিতরে এই 3 ফিট লম্বা যে ছোট মেম্বারটা, তার ভিতরে যে ইন্টারনাল ফিলিংসটা তৈরি হবে সেটাকে আমরা কি বলতে পারি? এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, এগুলো কি বলতে পারি? শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স বলতে পারি, আর কি বলতে পারি? Bending moment, sir. বেন্ডিং মোমেন্ট বলবো। বেন্ডিং মোমেন্ট অলসো স্যার। রাইট, রাইট, ইউ আর রাইট। যেখানেই শিয়ার ফোর্স থাকবে সেখানেই বেন্ডিং মোমেন্ট থাকবে। সো এখানে দেখেন, এই যে এমন একটা সিস্টেম এখানে আছে, এরকম কি বাস্তবে কোনো সিস্টেম থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তো এই যে এখানে দেখেন 3 ফিট লম্বা যে ছোট মেম্বারটা, তার ভিতরে শিয়ার ফোর্স ডেভেলপ করছে, বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করছে, এবং ওই বেন্ডিং মোমেন্টটাই এই যে কানেক্টেড যে বড় মেম্বারটা, বড় যে শ্যাফট আছে এইটার ভিতরে টরশন ডেভেলপ করছে। টর্শন তৈরি করছে। একটা মেম্বারের জন্য বেন্ডিং মোমেন্ট, ওই বেন্ডিং মোমেন্টটাই এই মেম্বারের জন্য হয়ে যাচ্ছে টরশন। এইটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আবার একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, ক্লিয়ার? সবার ক্লিয়ার? স্যার আবার একটু জি বললে ভালো স্যার। হয় স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা এখানে আসলে কোনো ক্যালকুলেশনে যাচ্ছি না, ঘটনাটা কি ঘটতেছে। এটা যদি 3 ফিট লম্বা একটা মেম্বার না হয়ে আপনার হাত হতো, তাহলে কিরকম আপনি ফিলিংস পেতেন আপনার হাতে? যদি হাতটাকে লম্বা করে বাড়িয়ে দেন, মোটামুটি 2.5 ফিটের মতো হয় আমাদের হাত, তাই না? 2.5 ফিট বা 2.25 ফিটের মতো হয়। তো ওই হাতের একদম সামনে আঙ্গুলের উপরে যদি 5 কিপ লোড অ্যাপ্লাই করা হতো, তাহলে হাতের ভিতরে কিরকম ফিলিংস হতো? বেন্ডিং মোমেন্ট হতো বা স্যার, শিয়ার হাতটা ফোর্স নিচের হতো, দিকে নেমে যেতে চাইতো অবশ্যই। নিচের দিকে নেমে যেতে চাইতো এবং বাঁকা হয়ে যেতে, বেন্ড হয়ে যেতে চাইতো, তাই না? জি স্যার। বেন্ড হয়ে যেতে চাইতো বা বাঁকা হয়ে যেতে চাইতো। তার মানে ডাউন একটা পেমেন্ট। বেন্ডিং মোমেন্ট, তার ইন্টারনাল ফিলিংসটা হতো বেন্ডিং মোমেন্ট। ওকে,
তো এই 3 ফিট লম্বা যে ছোট মেম্বারটা এর ভিতরে এই 5 কিপ লোডের জন্য কিন্তু বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করতেছে। এবং আমরা যখন ওই বেন্ডিং মোমেন্টটাকেই বা ওই মোমেন্টটাকেই এই মেম্বারের ক্ষেত্রে চিন্তা করতেছি, কারণ এই মেম্বারটা তো এই মেম্বারের সাথে কানেক্টেড এবং সাপোর্ট একদম ফিক্স সাপোর্টের মতো শক্তভাবে কানেক্টেড। তার মানে তার লোডটা তো এই মেম্বারেও ট্রান্সফার হবে, নাকি ট্রান্সফার হবে না? হবে স্যার। হবে। তাহলে এই মেম্বার কিরকম ফিল করবে? এই মেম্বারটা আমাদের যে বড় 15 ফিট লম্বা যে মেম্বারটা আছে, এই মেম্বারটা ফিল করবে এই 5 কিপ লোড তাকে টুইস্টিং দিচ্ছে, তাকে ঘুরাই দিতে চাচ্ছে, মোচড় দিচ্ছে, এরকম ফিল করবে না এই জি স্যার। মেম্বারটা? জি স্যার। জি স্যার, জি স্যার। এখানে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করে বা আলাদা আলাদা ভাবে টরশন অ্যাপ্লাই করা হয় না, লোড কিন্তু এই 5 কিপে অ্যাপ্লাই করা হয়েছে, তাই না? তো এই 5 কিপ লোড কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, মেম্বার গুলো কোন এক্সিসের দিকে আছে, লোড কোন এক্সিস বরাবর অ্যাপ্লাই করা হচ্ছে, কার সাথে কানেক্টেড, কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলো যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশে বেন্ডিং মোমেন্ট জেনারেট হচ্ছে। এবং ওই বেন্ডিং মোমেন্টটা যখন এই শ্যাফটের সাথে কানেকশন চিন্তা করতেছি, এখানে একটা টরশন ডেভেলপ করতেছে। ক্লিয়ার? জি এবার ঠিক আছে? স্যার। ওই একই লোডের স্যার। জন্য। এবং আমরা কিন্তু বাইরে থেকে জাস্ট 5 কিপ লোডই অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করলাম 5 কিপ, কিন্তু এই মেম্বার গুলোর ইন্টারনাল ফিলিংস কেমন হলো সেটা বোঝার চেষ্টা করলাম। এই মেম্বার গুলোর ইন্টারনাল ফিলিংস এক এক জায়গায় এক এক রকম হলো, কারো হলো বেন্ডিং মোমেন্ট, কারো হলো টরশন। বুঝতে পেরেছেন ঘটনা? এই হচ্ছে ব্যাপার। তো আমরা এই ম্যাথের ক্ষেত্রে বা এই প্রবলেমের ক্ষেত্রে বা আজকের লেকচারের ক্ষেত্রে আমরা শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এক্সিয়াল ফোর্স এগুলোকে কনসিডারেশনে আনতেছি না। আমরা শুধুমাত্র টরশন কতটুকু হচ্ছে সেটা ক্যালকুলেট করতেছি। বুঝতে পেরেছেন? ওকে। তাহলে মোমেন্টের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিস্টেন্স। টরশনেরও ফর্মুলা বল সেম, ইন্টু লম্ব ফোর্স দূরত্ব, ইনটু জি ডিস্টেন্স। স্যার। হ্যাঁ, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। কাদের মধ্যে লম্ব দূরত্ব? এখানে এই যে আপনারা ডিপ্লোমাতেও শিখে আসছেন বা আমরাও সব সময় বলে থাকি যে ফোর্স ইনটু ডিস্টেন্স। এখন ডিস্টেন্স কাদের মধ্যে? আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় আপনার বাড়ির দূরত্ব কত, আপনি বলতে পারবেন? না স্যার। আপনার বাড়ির দূরত্ব কত বলতে স্যার, পারবেন না আমার কেন? বাড়ির দূরত্ব আমার এখান থেকে স্যার 400 কিলো দূরে। আপনার কোথা থেকে এটা কি আমি জানি? ঢাকা থেকে স্যার, আমি যেখানে আছি। স্যার একটা রেফারেন্স লাগবে স্যার, রেফারেন্স ছাড়া হবে না। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছি। কারণ আপনার বাড়ির দূরত্ব তো আপনার বাড়ি থেকে কত? বাড়ি থেকে বাড়ির দূরত্ব শূন্য স্যার।0 কিলোমিটার স্যার। শূন্য। ইন্টারেস্টিং। বাড়ি থেকে বাড়ির দূরত্ব 0। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে আপনার বাড়ির দূরত্ব কত? তাহলে একটা আনসার পাওয়া যাবে, তাই না? জি স্যার। স্যার বা আপনি 90 কিলো কোথায় স্যার। চাকরি করেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব কত, তাহলেও একটা আনসার পাওয়া যাবে, আলাদা একটা আনসার হবে। কিন্তু আপনাকে যদি শুধু বলা হয় আপনার বাড়ির দূরত্ব কত, তাহলে তো আপনাকে আরেকটা কোশ্চেন করতে হবে, আপনাকে বলতে হবে স্যার কোথা থেকে, তাই না? কোথা থেকে আমার বাড়ির দূরত্ব চিন্তা করবেন, কোথা জি থেকে জানতে চাচ্ছেন, এরকম তো আরেকটা প্রশ্ন করা উচিত, তাই না? জি স্যার, জি স্যার। রেফারেন্স পয়েন্ট। তাহলে হ্যাঁ, তার মানে আপনাকে ডিস্টেন্স বলতেই দুইটা পয়েন্ট চিন্তা করতে হবে, যে দুইটা আলাদা পয়েন্টের মধ্যে লম্ব দূরত্ব আপনি চিন্তা করবেন, তাই তো? তাহলে জি স্যার। আমরা যে মোমেন্টের জন্য বলি ফোর্স ইনটু ডিস্টেন্স, তো ডিস্টেন্সটা কাদের মধ্যে? দুইটা পয়েন্ট থাকতে হবে না? জি দুইটা স্যার। পয়েন্ট হচ্ছে যেই পয়েন্টে মোমেন্টটা বের করতে চাচ্ছি ওই পয়েন্ট থেকে যে পয়েন্টে লোড অ্যাপ্লাই করা হয়েছে ওই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স। এই হচ্ছে দুইটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যেখানে লোড অ্যাপ্লাই করা হয়েছে সেটা, আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা কোথায় মোমেন্ট বের করতে চাচ্ছি, ক্যালকুলেশন করতে চাচ্ছি কোথায় সেটা। এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এখানে আমাদের ফোর্স হচ্ছে 5 কিপ, ডিস্টেন্স বিটুইন এই যে এই মেম্বারের যে সেন্টার সেখান থেকে ওই লোডটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 3 ফিট।
জি স্যার। ওকে, তাহলে আমরা ফোর্স ইন্টু ডিস্টেন্স 3 × 5 = 15 পাবো। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার। স্যার, ক্লিয়ার। এখন এই লোডটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স কিভাবে চিন্তা করব? ফোর্স যেখানে আছে সেখান থেকে আমরা এই যে এই 15। মেম্বারটা টরশন চিন্তা করতে চাচ্ছি। আমরা বললাম যে এখানে এরকম একটা সিস্টেম দেখানো হচ্ছে যেখানে এক একটা মেম্বারের এক এক রকম ইন্টারনাল ফিলিংস হচ্ছে, কিন্তু আমরা ওই ফিলিংস সবগুলোকেই আজকে ক্যালকুলেশন করব না। আজকে আমরা শুধুমাত্র এই মেম্বারটা, যেটা লম্বা 15 ফিট লম্বা একটা শ্যাফট, এই মেম্বারটার টরশন ক্যালকুলেশন করব, আর কিছু করব না। ওকে, সো অন্যান্য জায়গার যে মেম্বার গুলো আছে সেগুলোকে আমরা ইগনোর করবো আজকে বোঝার জন্য। কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করবেন, একটা রিয়েল স্ট্রাকচার বানাবেন, একটা বিল্ডিং বানাবেন, একটা ব্রিজ বানাবেন, বা যে কোনো একটা স্ট্রাকচার বানাবেন, এটা বড় স্ট্রাকচার, আপনি ছোট হাতে আহ, মানে কোনো ইনস্ট্রুমেন্ট বানাতে পারেন, যাই বানান না কেন সবকিছুতে যত ওই যে 4 ধরনের ইন্টারনাল ফিলিংস আমরা বলেছি না, 4টাই একসাথে কনসিডার করতে হবে। ওকে, কিন্তু আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র টরশনটা কনসিডার করছি, আরো আছে কিন্তু অনেক কিছুই আছে, শিয়ার ফোর্স আছে, বেন্ডিং মোমেন্ট আছে, এখানে আমরা একটু আগেই দেখলাম, কিন্তু এগুলো এখন ক্যালকুলেশন করব না। ওকে, সো এই মেম্বারটার টরশন যদি আমি বের করতে চাই, তাহলে এই পয়েন্টে কিরকম টরশন হবে সেটা যদি দেখি, তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই লোড কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে সেই পর্যন্ত ডিস্টেন্স লাগবে, তাই তো? সেটা হচ্ছে 4 ফিট। ক্লিয়ার? সো আমাদের টর্শন কত হবে? 5 × 4 মানে 20। ঠিক আছে, আবার আচ্ছা। এই স্যার এখানে কোর্সের জন্য যদি, হ্যাঁ বলেন। স্যার এখানে টর্শনটা তো এখানে হচ্ছে ওই যে 3 3 ফিট আর হচ্ছে 5 ফিট, এই এতটুকুতে স্যার, আর ওইটা তো। না দেখেন, এই যে 3 ফিট, তো এই যে এই মেম্বারটা, নিচের জি মেম্বারটা, জি জি এখন ওই নিচের যে মেম্বারটা 3 ফিট লম্বা, ওই মেম্বারটা যেই বরাবর আছে ওয়াই এক্সিস বরাবর, ওই বরাবর এই লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে, এই যে এরো সাইনটা দেখেন। জি সো এই যে এই মেম্বারটা, এই শ্যাফটটা মূলত ঘুরবে হচ্ছে এই যে এই আর্মের জন্য। ঠিক আছে, জি স্যার। ওকে, সো এটা স্যার আবার একটু বুঝলাম। এখন বলতে বলেন এটা স্যার, যদি আসি, কারেন্ট চলে গেছিল। কোনটা বুঝতে পারিনি, স্যার আবার একটু বললে হয়তো স্যার। আরেকবার বলতে হবে। আপনি স্যার চিন্তা করেন এই যে কারেন্ট এই চলে গেছিল স্যার। মেম্বারটা, আমাদের শ্যাফট যেটা কনসিডার করছি, এই মেম্বারটার টরশন হবে, মোচড় দিবে এই ফোর্সের জন্য। এটা কোন ডিস্টেন্সের জন্য মূলত? 4 ফিটের জন্য স্যার না তিন স্যার ফিটের জন্য? স্যার তিন তিন মিনিট স্যার। হ্যাঁ, তিন স্যার তিন স্যার। ফিটের জন্য স্যার মনে তিন তিন হচ্ছে। স্যার তিন। 3 ফিট নাকি 4 ফিট? স্যার তিন স্যার তিন। আচ্ছা, আপনি আরেকটা জিনিস চিন্তা করেন তো, এই যে লোডটা যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে, এই লোডটা মূলত এই 4 ফিটের শেষ মাথায় গিয়ে ও আঘাত সরি স্যার করতেছে স্যার না? তার স্যার 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 চার মিনিট স্যার। এখন আপনি যদি চিন্তা করেন এদিকে এই মেম্বারটা নাই, 3 ফিট মেম্বারটা নাই, হ্যাঁ, তাহলেও এই লোডটা ওই 4 ফিটের শেষ মাথায় গিয়ে অ্যাপ্লাই হচ্ছে, একই জি রকম স্যার। বিহেভিয়ার দেখাবে এখানে। জি স্যার। ঠিক আছে, এখানে মূলত আপনি যেটা চিন্তা করতে পারেন যে এই যে 3 ফিট লম্বা যে মেম্বারটা, এটার ভিতরে ইন্টারনাল ফিলিংস হচ্ছে এক্সিয়াল ফোর্স, স্যার স্যার তাই তো? এরকম, জি স্যার কিন্তু আমরা ওইটা ভিতরটা। আজকে কনসিডার করব না, আমরা শুধু টরশনটা নিয়ে আসতে চাচ্ছি। সো এখানে আমাদের এই 15 ফিট লম্বা শ্যাফটের মধ্যে যে টরশনটা হবে, এই টরশনটা মূলত এখান থেকে এই ফোর্স পর্যন্ত ডিস্টেন্স, সো এই পয়েন্ট থেকে ফোর্সটার যে ডিস্টেন্স সেটা মূলত 4 ফিট, এই 4 ফিটের জন্যই টরশনটা হচ্ছে, মোমেন্টটা আসতেছে। সো মোমেন্টের ভ্যালুটা হবে ফোর্স ইন্টু এই 4 ফিট, ফোর্স হচ্ছে 5 কিপ আর ডিস্টেন্স হচ্ছে 4, 4×5 = 20। ওকে, এবার এই লোডটা যদি চিন্তা করি, ডান দিকে 10 কিপ লোডটা যদি চিন্তা করি, তাহলে ফোর্স হচ্ছে 10 কিপ, এই যে উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে 2 ফিট দূরে, ওই যে ওই শ্যাফট থেকে 2 ফিট দূরে অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? তাহলে জি স্যার। টরশনাল মোমেন্টটা কত হচ্ছে? 10 × 2 = 20 স্যার হচ্ছে। 20। স্যার 20। ওকে,
এটুকু ক্লিয়ার? জি স্যার স্যার, একটা ক্লিয়ার। কোশ্চেন করি স্যার। বলেন। স্যার এই যে 5 into 4 ডিস্টেন্স আর এটা হচ্ছে হ্যাঁ। এই পাশে হচ্ছে 3 ফিট, জি স্যার। স্যার এখানে যদি আমরা শুধু এই মেম্বারটা কল্পনা করতাম যে যেটা 4 ফিট লম্বা, হ্যাঁ তাহলে স্যার সেক্ষেত্রে স্যার মুভমেন্টটা আসতে হচ্ছে 3 into 5, তাই তো? না, এই এখানে আসলে এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেম। সো এখানে আপনাকে যেটা বুঝতে হবে, এই যে এই স্যার মেম্বারটা চিত্রটা বুঝতে একটু মাঝখানে যে হ্যাঁ স্যার। 15 ফিট লম্বা, এই যে এটা 4 5 6 মানে 15, এই জি স্যার। 15 ফিট লম্বা যে শ্যাফট আছে এটা ধরেন এক্স এক্সিস বরাবর আছে। তারপরে যে 4 ফিট লম্বা যে মেম্বারটা আছে, 4 ফিট লম্বা যেই মেম্বারটা আছে, এটা হচ্ছে ধরেন জেড এক্সিস বরাবর নিচের দিকে নেমে গেছে, হ্যাঁ। আর এই যে এদিকে যে 3 ফিট লম্বা যে মেম্বারটা আছে সেটা হচ্ছে বাম দিকে চলে গেছে, মানে ওয়াই এক্সিস বরাবর। তিনটা কিন্তু আলাদা এক্সিস বরাবর আপনাকে 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে, ঠিক আছে। এবং এই যে এখানে 4 ফিট এবং 3 ফিট, এই যে এই দুইটা মেম্বার, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত বলেন তো? এই যে এই স্যার, অ্যাঙ্গেলটা, বেশি হবে স্যার, 135 ডিগ্রি। স্যার এটা না, 90 ডিগ্রি হবে স্যার। হ্যাঁ এই যে Axial তৈরি আহ, হবে। তানজুল ইসলামের যে প্রবলেমটা হচ্ছে এটা আমি বুঝতে পেরেছি, আপনি 3 ডাইমেনশনাল বুঝতে পারেননি। এখানে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 120 ডিগ্রির মতো হয়ে যাচ্ছে, 130 ডিগ্রির মতো, কিন্তু আসলে তো এটা 90 ডিগ্রি। এই মেম্বারটা ডিরেক্ট নিচে নেমে গেছে, আর এই 3 ফিট মেম্বারটা ডিরেক্ট বামে চলে গেছে। এখন আপনি বলেন, এই যে 3 ফিট মেম্বারটা যেটা, এই ছোট মেম্বারটা, এই শ্যাফটের সাথে এই ছোট মেম্বারটার অ্যাঙ্গেল কত? এই যে এই অ্যাঙ্গেলটা কত? স্যার 40, স্যার ওটা 135 ডিগ্রি হবে। এটা 135 ডিগ্রি হবে না। আপনি যে তানজুল 90 ইসলাম, আপনি ডিগ্রি কিন্তু থ্রি ডাইমেনশনাল চিন্তা করতেছেন না, আপনি কিন্তু 2 ডাইমেনশনাল চিন্তা করতেছেন। এটা 3D, এটা এক্স এক্সিস বরাবর, এটা ওয়াই এক্সিস বরাবর। তো এক্স এবং ওয়াই এক্সিস এর মাঝখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যে এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, আমি আপনাকে আরেকটু ভালো মতো বুঝাই। উম, আচ্ছা দেখেন, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি না, আমার মাউসটা যেখানে আমি দেখাচ্ছি, এই জি অ্যাঙ্গেলটা স্যার, কত? এটা স্যার 90। হ্যাঁ, 90 ডিগ্রি। জি স্যার। তানজুলের কি মনে হচ্ছে এটা 90? স্যার কিন্তু এই ছবিতে মাপলে তো এটা 90 হবে না, এটা 120 হবে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে 120, জি স্যার, জি স্যার, ঠিক এই আছে। ছবিতে মাপলে তো 120 হবে, কিন্তু এটা বাস্তবে কত? বাস্তবে বাস্তবে কত বলেন? 90। 90 ডিগ্রি। 90 এই যে ডিগ্রি স্যার। এই অ্যাঙ্গেলটা কত? এটা 90 ডিগ্রি স্যার। এটাও তো 90 ডিগ্রি, কিন্তু আপনি যদি এই ছবিতে মাপেন তাহলে তো এটা হবে 60 ডিগ্রি। জি স্যার, 60 ডিগ্রি দেখতে পাচ্ছেন না? জি স্যার। বিষয়টা এরকম, আপনি ছবিতে দেখতে পাচ্ছেন 60 ডিগ্রি, কিন্তু বাস্তবে এটা 90 ডিগ্রি এবং বলতেছেন 90 ডিগ্রি, তাই না? আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়েছেন না ডিপ্লোমাতে? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো আপনারা 2 3টা পড়ার কথা। একটা হচ্ছে হ্যান্ড ড্রয়িং, হাতে হাতে এঁকেছেন, আর একটা হচ্ছে অটোক্যাড দিয়ে, সফটওয়্যার দিয়ে করেছেন, তাই না? জি তো এখানে তো এই ধরনের ড্রয়িং সিলেবাসে থাকে, আইসোমেট্রিক ভিউ। Isometric view এর এখানে কারণে হ্যাঁ, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি, কিন্তু আমরা বলতেছি এটা 90 ডিগ্রি। এটা বাস্তবে আসলেই 90 ডিগ্রি। এই যে এই পাশের অ্যাঙ্গেলটা যেটা, এই যে এটা ডান দিকে নিচের কোণায়, এই অ্যাঙ্গেলটা কত দেখতে পাচ্ছেন? এটা যদি 90 ডিগ্রি হতো, যদি 90 ডিগ্রি আঁকতে হতো তাহলে সোজা নিচে নেমে এরকম বাম দিকে আঁকতে হতো, এই জি বরাবর। স্যার,
জি স্যার। তাই না? তাহলে জি 90 হতো, এখন কত আছে? এখন তো 120 আছে। স্যার, একশো এখনো বিশ 90 কিন্তু ডিগ্রি হবে স্যার। 120 থেকে বেশি হবে না স্যার? মানে না, এখন এটা 120 আছে, বা কত হয় এটা হচ্ছে 30 স্যার 30, 225-এর মতো এটা হবে না এটা স্যার? ও না, আচ্ছা এটা স্যার, সরি 120 সরি হবে। সরি। এটা তো 120। এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এখানে যেটা নিচে ডান দিকে, এটা 30 ডিগ্রি, এক্স এক্সিস এর সাথে 30 ডিগ্রি, তাহলে এইটা হবে 120। 120, জি এটা স্যার। ছবি আঁকার সময় 120 আঁকা হয়েছে, বাস্তবে তো এটা 120 না, বাস্তবে বাস্তবে তো 90 এটা স্যার। 90। 90 ডিগ্রি স্যার। তাহলে জি স্যার, এবার ছবিতে ক্লিয়ার স্যার। আঁকলাম, ছবিতে আঁকলাম 120, কিন্তু বলতেছি 90, বাস্তবেও 90। এবার ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ক্লিয়ার স্যার। এইখানে বিষয়টা এরকম, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 120, কিন্তু আসলে এটা 90। এটা তো ওই যে 3 ডাইমেনশনাল অবজেক্ট চিন্তা করতেছি, আমরা তো খাতা কলমে যখন আঁকি তখন তো আমরা এটা 2 ডাইমেনশনাল আমাদের সিস্টেম, আমরা তো 3 ডাইমেনশনাল সিস্টেমে আঁকতে পারি না, তাই না? টু জি স্যার। ডাইমেনশনাল সিস্টেমের মধ্যে আমরা 3 ডাইমেনশনাল বুঝাবো কিভাবে? তাহলে একটা সিস্টেম তো ডেভেলপ করতে হবে, একটা নিয়ম কানুন মেনে আঁকলে বুঝতে হবে। ওই নিয়মটাই হচ্ছে যে এটা আইসোমেট্রিক প্রজেকশন বা আইসোমেট্রিক ড্রয়িং। ওকে, আইসোমেট্রিক ড্রয়িং এ আমরা আঁকি হচ্ছে 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, এবং বলি সবগুলাই 90। যেমন ধরেন এই যে এই পাশের অংশটা, এই যে এই অংশটা, এটা কয় ডিগ্রি? 45 স্যার। এই অ্যাঙ্গেল, স্যার, এটা 45 ডিগ্রি হবে। এটা 45 হবে না, থ্রি এটা ডিগ্রি ধরেন 90 স্যার, 90 স্যার, মাত্র 90 স্যার। এটা হবে মোটামুটি কত, 120, আর এটা 60 ডিগ্রি, ঠিক আছে? এই পাশে 60 ডিগ্রি, এই পাশে 120 ডিগ্রি, এই তো টোটাল 180 ডিগ্রি, হুম। ঠিক আছে? টোটাল জি একশো স্যার। আশি ডিগ্রি এই পাশে 60, এই পাশে 120, কিন্তু এটা আসলে বাস্তবে কত ডিগ্রি আছে এখানে? 90। 90। এবার ক্লিয়ার? জি স্যার। এই জি স্যার, নিচেরটাও থ্যাংক ইউ সেম, স্যার। আর জি স্যার, বুঝতে এটাও পারছি। সেম। এইভাবে চিন্তা করতে হবে আপনাকে, চিন্তা করতে হবে এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, এটা এই বরাবর আছে। আপনি এরকম চিন্তা করেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আপনার হাতটা সামনের দিকে বাড়াই দিলেন, ডান দিকে, সোজা ডান দিকে বাড়াই দিলেন, ওই যে পিটি করছেন না, 1 জি 2 স্যার। 3 4, এরকম ওইরকম ভাবে 2 হাত 2 দিকে বাড়াই দিতে হবে, তাহলে এরকম পাবেন। ঠিক আছে? এবার জি স্যার, জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। এখন আপনি চিন্তা করেন যে এই 5 কিপ লোডের জন্য টরশন কিভাবে হবে? স্যার, এখানে 5 কি তাহলে 4 হবে স্যার। 4 হবে। আর এই 3 ফিট লম্বা যে মেম্বারটা আছে, লোডটা তো ওই মেম্বারের বরাবরই লোডটা পড়তেছে, তাই না? জি স্যার। তার আন্ডারস্টুড। মানে এই 3 ফিট লম্বা যে ছোট মেম্বারটা আছে, এই মেম্বারের ইন্টারনাল ফিলিংসটা কেমন হবে? এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন কেমন হবে? এই স্যার, স্যার এই স্যার, এই স্যার। হ্যাঁ, এক্সিয়াল স্যার ফোর্স হবে, ঠিক আছে? জি আবার স্যার। এই যে 4 ফিট লম্বা যে মেম্বারটা, এটার কিরকম ইন্টারনাল ফিলিংস হবে? এটা হচ্ছে টর্শনাল। টরশন স্যার, টরশন। না, 4 ফিট লম্বা যে এই যে এই মেম্বারটা, স্যার বেনিও স্যার, এটার কি স্যার হবে? স্যার বেনিও এটার স্যার। হবে শেয়ার ফোর্স এবং বেন্ডিং বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মুভমেন্ট, জি স্যার। হ্যাঁ, আর আমরা তো ওই এই মেম্বার গুলোর এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট আজকে পড়তেছি না, আমরা পড়তেছি টরশন। সো আমাদের এই মেম্বারটা নিয়ে আমাদের কনসার্ন, মাঝখানের যে মেইন মেম্বারটা, শেফট যেটা, এই মেম্বারটাতে টরশন হচ্ছে তাহলে কতটুকু? ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স হচ্ছে 5 কিপ, এই মেম্বারের সেন্টার থেকে ফোর্সের ডিস্টেন্সটা কত? 4। হ্যাঁ, স্যার তাহলে 4, তাহলে টরশন কত হলো? 5 × 4। 20। এবার ক্লিয়ার? 20, জি স্যার। 20, জি স্যার। পুরোপুরি ক্লিয়ার তো নাকি? এই যে আজকে কিন্তু অনেক সময় দিয়ে এক ক্লাস জুড়ে শুধু অল্প একটু জিনিস পড়াচ্ছি, পরবর্তীতে কিন্তু আমি দৌড় দিব। তো আজকে ভালো মতো বুঝেন, জি স্যার, বুঝতে পারছি আজকে স্যার, থ্যাংক ইউ। আজকে ভালো মতো ভিতরে বুঝে ফাঁকা হলো। নিতে হবে। হ্যাঁ, ওকে। এইবার এই যে 10 কিপ লোডটা চিন্তা করেন, এটা হচ্ছে এই যে ওয়াই এক্সিস বরাবর, এটা কিন্তু আলাদা বাম দিকে সরে আসছে। হ্যাঁ, তাহলে জি স্যার। এখানে টরশন কত হবে? এই মেম্বারে, এই 10। মেম্বারে হচ্ছে টরশন 10 × 10, 2, 2।
20। 20 স্যার। 20। ক্লিয়ার? আর জি এই ছোট স্যার। জি মেম্বারটার স্যার। ভিতরে হয়ে যাচ্ছে বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স, যেটা আমরা আজকে ক্যালকুলেশন করব না। সো আমরা এই মেম্বারটার ক্ষেত্রে আমরা যদি তিনটা টরশন বুঝে থাকি, তাহলে আমি পরের কথায় যাব। বুঝছেন কি? তিনটা টরশন, এটা জি হচ্ছে স্যার। 20, জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে 15, আর এই পাশ থেকে হচ্ছে আরেকটা 20। এটুকু ক্লিয়ার? এখন আমাকে চিন্তা করতে হবে, যদি টর্শন হচ্ছে বুঝতে পারেন, তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে টর্শন কিভাবে হচ্ছে। টর্শনের একটা ডিরেকশন থাকে। হ্যাঁ, টর্শনের ডিরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন হতে পারে, অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেশন হতে পারে। দেখেন তো, এই যে এই টর্শনটা যেটা 20। এই মেম্বারটার জন্য 20, যে টর্শনটা এটা যেইভাবে ঘুরতেছে, এই মেম্বারটাকে যেইভাবে ঘোরানোর চেষ্টা করতেছে, এই 3 5 15, এটা কি একই রকম ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করতেছে নাকি ডিফারেন্ট ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করতেছে? একই রকম। একটু ভালো মতো চিন্তা করে তারপরে বলেন। প্রশ্নটা আবার বলি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মেইন মেইন আমাদের যে শ্যাফট আছে, এই শ্যাফটকে আমরা এখানে একটা টর্শন দিচ্ছি, যেটা এই যে এই ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করছে, আর এখানে একটা টর্শন দিচ্ছি যে এইভাবে ঘোরানোর চেষ্টা করছে। এখন এই দুইটা টর্শন কি একই রকম নাকি না ডিফারেন্ট? স্যার, ডিফারেন্ট, ডিফারেন্ট। এটা আলাদা, একটা ডিফারেন্ট। স্যার স্যার দুইটা বিপরীতমুখী স্যার স্যার, বিপরীতমুখী। বিপরীতমুখী। বিপরীতমুখী দুইটা। রাইট। তাহলে এখানে আমাকে ক্লকওয়াইজ টরশন বা টরশনাল মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ টরশনাল মোমেন্ট এটাকে চিন্তা করতে হচ্ছে, কারণ লোডিং কন্ডিশন, তারপরে এই সিস্টেমটা কিরকম, লোড কোন দিক থেকে কিভাবে দেওয়া হচ্ছে, সবকিছুর উপর বিবেচনা করে আমি যে মেম্বারটার টরশন বের করতে চাচ্ছি, সেই মেম্বারটার বিভিন্ন রকম ডিরেকশনে টরশন হতে পারে। ঠিক আছে? উম এই যে বিষয়টা এরকম, যে এই যে আমরা যদি এইদিকে ঘুরাই, তাহলে তার যেরকম টুইস্ট হবে, হ্যাঁ, যদি ওই উল্টা দিকে ঘোরাতাম তাহলে অন্যরকম টুইস্ট হতো না? জি স্যার। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে ফিল করতে হবে। এই যে দেখেন, এই ডান দিকে ঘোরাচ্ছি, হ্যাঁ, তাহলে আমার টর্শন হচ্ছে। ধরেন এটাকে যদি আপনি একদম মোচড় দিয়ে ঘুরাই ফেলতে চান, তাহলে যে এখানে একটা পয়েন্ট চিন্তা করি, নিচে একটা কালো পয়েন্ট, যদি এই যে ক্লকওয়াইজ এরকম টর্শন দেই, তাহলে এই কালো পয়েন্টটা একটু উপরের দিকে এরকম উঠে যাবে না? আপনারা যখন জি স্যার। কাপড়ের পানি ঝরানোর জন্য চিপ দেন, চাপেন, তখন এরকম হয়ে যায় না? এই জায়গার কাপড় জি স্যার। ওইদিকে সরে যায় না? জি স্যার। ঠিক আছে, তো এইভাবে আপনি চিন্তা করতে পারেন। এখন এই মাঝখানে যদি আরেকটা টরশন থাকতো যেটা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, তাহলে এই অংশটা আবার উল্টা দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করতো, তাহলে এখানে জি একটা কম্বাইন্ড ইফেক্ট তৈরি হবে। একদিকে হচ্ছে ডান দিকে ঘোরানোর চেষ্টা করছে, আরেক আরেক পাশে আবার বাম দিকে ঘোরানোর চেষ্টা করছে, তাই না? তো জি ওভারঅল স্যার। একটা কম্বাইন্ড ইফেক্ট হবে। এখন কম্বাইন্ড ইফেক্টের কি অবস্থা হবে সেটা আমরা জানি না, ক্যালকুলেশন করে আমরা বের করব। ওকে, সো আমরা এখানে বোঝার চেষ্টা করছি যে এই যে এই মোমেন্টটা যেটা 4 5 20, এইটাকে যদি আমরা ক্লকওয়াইজ বলি, ধরেন আপনি ধরেন আপনি এখানে ধরেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, এই সিস্টেমটার এই সামনে আপনি দাঁড়াচ্ছেন, এখানে দাঁড়াচ্ছেন, হ্যাঁ, তারপরে আপনি এদিকে তাকাচ্ছেন, এদিকে তাকাচ্ছেন, তাহলে এই যে এই মোমেন্টটা ক্লকওয়াইজ মোমেন্ট হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। ঘুরবে না? ক্লকওয়াইজ হবে, তাই তো? এখানে আপনি দাঁড়ালেন, এইদিকে তাকালেন, তাহলে এই মোমেন্টটা হবে ক্লকওয়াইজ। আর এই মোমেন্টটা কিরকম হবে? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হবে। স্যার, এটা কিরকম হবে? ওটা ক্লকওয়াইজ। ভালো মতো ভেবে বলেন। আপনি কিন্তু এখানে দাঁড়িয়েছেন, এন্টি এখানে ক্লকওয়াইজ দাঁড়িয়েছেন, হবে স্যার। এখানে দাঁড়িয়েছেন, আর কার দিকে তাকিয়ে আছেন? এই শ্যাফটের দিকে, এইদিকে তাকিয়ে আছেন। তাহলে ওটা তাহলে এই মেম্বারের এন্টি জন্য যেই ক্লকওয়াইজ হবে টর্শনটা স্যার। হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে।
এইটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর এটা ক্লকওয়াইজ। ওকে, এইবার আমরা একটু ভ্যালু ক্যালকুলেশনে আসি। তাহলে আমার এইখানে যে মোমেন্টটা আমরা পাচ্ছি, এটা কত পাচ্ছি? 4 5 20 ক্লকওয়াইজ, তাই তো? জি স্যার। জি স্যার। বাম পাশে আমরা সবসময় ফ্রি এন্ড, যেখানে যে জায়গাটাতে কোনো সাপোর্ট নাই, ফ্রি, এখান থেকে ক্যালকুলেশন শুরু করব সব সময়। তাহলে ফ্রি এন্ড হচ্ছে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 5 20, এটা ক্লকওয়াইজ টরশন হচ্ছে, ক্লকওয়াইজ টরশন হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 4 5 20। সো ক্লকওয়াইজ কে আমরা যদি পজিটিভ বলি, তাহলে আমরা একটা ওই এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের মতো একটা ডায়াগ্রাম এখানে চিন্তা করতে পারি, যে এই বরাবর এই লাইন, এই যে এই বরাবর এই লাইন, এই বরাবর এই লাইন, এই বরাবর এই লাইন, হ্যাঁ। এইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে যে টরশনটা হচ্ছে সেটা হচ্ছে 20, যে 20টা আমরা পজিটিভ ধরলাম, তো এই পয়েন্টটা একদম সোজা উপরের দিকে উঠে গেলাম, 20 পজিটিভ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মানে এই যে 4 ফিট যে ডিস্টেন্স, এর মাঝখানে এডিশনাল কোনো টরশন বা টর্ক কিছু নাই, তার মানে কমবেও না বাড়বেও না, সেম থাকবে। ওকে, এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা একটা 3 5 15 অ্যান্টি ক্লকওয়াইজ টরশন পাচ্ছি। সো আমরা ক্লকওয়াইজ টরশনকে যেহেতু পজিটিভ বলেছি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ টরশনকে আমরা বলবো নেগেটিভ। নেগেটিভ। তাহলে এই 20 হচ্ছে পজিটিভ, এর পরে 15 হয়ে যাবে নেগেটিভ, তাহলে 20 মাইনাস 15 কত হলো? 5। এই তাহলে এই পয়েন্টে আমার সোজা নিচে নেমে গেল, 5-এ চলে আসলো। ক্লিয়ার? এবং এই পয়েন্ট থেকে এই পরের পয়েন্ট পর্যন্ত, এই যে 5 ফিট লম্বা যে জায়গাটা আছে, এই পর্যন্ত কোনো এডিশনাল টরশনাল মোমেন্ট নাই, তার মানে কমবেও না বাড়বেও না। এখানে আছে 5, এখান থেকে সোজা এদিকে চলে গেল 5, 5-এই আছে। ওকে, এখানে এসে আমরা কি পেলাম? আবার 10 দুগুণে 20, 20 একটা টরশন পেলাম। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? জি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি আপ ক্লকওয়াইজ। আপ। তাহলে আমরা তো এখানে আপ আপ ডাউন বলা যাবে না, কিন্তু লোড হচ্ছে আপ, টরশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, সো আমরা এই 5 পর্যন্ত আসলাম অ্যান্টি ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ পাচ্ছি 20, তাহলে 5 মাইনাস 20 কত হবে? -15। সোজা নিচে নেমে গেলাম -15। ঠিক আছে, সো -15, এখান থেকে এই সাপোর্ট পর্যন্ত এডিশনাল কোনো টরশনাল মোমেন্ট নাই, সো এটা সামনের দিকে চলে আসলাম, 15 -15 সেম। এখন এই সাপোর্ট কি করবে? এই সাপোর্ট একটা সাপোর্ট দিবে না? আপনারা ওই যে জি শিয়ার স্যার। ফোর্সের জন্য ক্যালকুলেশন করেছেন না? সো বেন্ডিং মোমেন্টের জন্য তো দেখেছেন ফিক্সড সাপোর্ট একটা সাপোর্ট দেয় নাকি? তো এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে। সে কি হ্যাঁ। করবে? এই যে 15 যে নেগেটিভ টরশন আছে, এটাকে সাপোর্ট দিবে, সাপোর্ট দিয়ে জিরো করে দিবে। ওকে, সো সাপোর্ট হবে এখানে +15, এখানে আছে -15, সাপোর্ট হচ্ছে +15 ক্লকওয়াইজ। সো -15 আর +15 মিলে সে উপরে উঠে জিরো হয়ে গেল। এটা একেবারেই সিমিলার টু শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বুঝতে পেরেছেন? স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, স্যার এই একজন যে একজন আমরা, করে বলেন। জি স্যার, ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ এই হিসাবটা স্যার আমরা যে পাশে ফ্রি থাকবে, মানে কোনো সাপোর্ট থাকবে না, ওই পাশ থেকে হিসাব হ্যাঁ করবো, তাই তো? হ্যাঁ 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 জি স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। কোনটা কোন দিকে স্যার, কি বলতো স্যার? মাহমুদুল কি বলছেন আমি বুঝতে পারিনি। স্যার কোনটা ক্লকওয়াইজ আর কোনটা স্যার, মানে আর কোনটা স্যার, স্যার স্যার কোনটা ক্লকওয়াইজ আর কোনটা সেন্ট্রাল, মানে clockwise, মানে 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 এটা কি মানে বলতো স্যার? কোনটা কোনটা ক্লকওয়াইজ এবং কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আপনি কিভাবে বুঝবেন নাকি? স্যার জি স্যার, জি স্যার বলুন। জি আচ্ছা, স্যার। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে ফ্রি এন্ড যেখানে আছে, এখানে আপনি দাঁড়াবেন। এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেম, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস বরাবর এই মেম্বার গুলো আছে, তাই তো? এটুকু তো আপনারা ক্লিয়ার, এবং লোড কিভাবে দেওয়া হচ্ছে এটুকু ক্লিয়ার। এখন আপনি যে এই পজিশনে দাঁড়াবেন, সাপোজ এটা আপনার সামনে আছে, চোখের সামনে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ।
এখানে দাঁড়িয়ে আছেন, এদিকে তাকিয়ে আছেন, এদিকে মানে এইদিকে তাকিয়ে আছেন। এখন আপনি চিন্তা করেন এই লোডের জন্য কিভাবে টর্শন হচ্ছে, কিভাবে ঘুরিয়ে দিতে চাইছে, আপনার ডান হাতের দিকে ঘুরিয়ে দিতে চাইছে, তার মানে এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, ক্লকওয়াইজ, তাই তো? জি স্যার। জি স্যার, জি আবার স্যার। এই লোডটার ক্ষেত্রে চিন্তা করেন, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, এখানে আপনার বাম হাতের দিকে একটা লোড নিচের দিকে নামছে, যেটা এই শেফটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মোচড় দিচ্ছে। স্যার। ঠিক আছে হিসাব? জি স্যার। থ্যাংক ইউ স্যার। এবং আপনি ক্লিয়ার। এই লোডটার ক্ষেত্রে চিন্তা করেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে ডান দিকে একটা লোড উপরের দিকে উঠতেছে, এবং এই মেম্বারটাকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ টরশন দেওয়ার চেষ্টা করছে, প্যাচ মোচড় দেওয়ার চেষ্টা করছে। ওকে, এইভাবে বুঝবেন। মানে আমি আসলে এই ছোট্ট একটা জিনিস এখানে, 4 × 5 = 20, 3 × 5 = 15, 10 × 2 = 20, 20-এর থেকে 15 মাইনাস করলে 5 হয়, 5-এর থেকে 20 মাইনাস করলে -15 হয়। এই ছোট্ট একটা জিনিসকে আমি আপনাদেরকে 1 ঘন্টা যাবত বলতেছি। কেন বলতেছি? যাতে আপনি ফিল করতে পারেন। আপনার সামনে যদি এই ধরনের একটা অবজেক্ট থাকে, তাহলে যেন আপনি ফিল করতে পারেন, আচ্ছা এইভাবে ঘটতেছে, এইরকম হচ্ছে ঘটনাটা। এখন আপনারা কি এইভাবে ফিল করতে পারছেন কিনা সেটা আমাকে বলেন। যদি পারেন তাহলে 1 ঘন্টার লেকচার সার্থক হবে, আর যদি ফিল করতে না পারেন তাহলে সময় নষ্ট হবে। জি স্যার। স্যার পারছি স্যার, ক্লিয়ার স্যার পারছি এখন। ফিল করা যাচ্ছে যে কিভাবে মোচড় স্যার। দিচ্ছে, জি স্যার। কিরকম কোন দিকে লোড আসতেছে, অবজেক্ট গুলো কিভাবে দেখুন থাকলে কিভাবে হচ্ছে। তো আপনারা এই জিনিসগুলো মুখস্থ করবেন না, অবশ্যই ফিল করার চেষ্টা করবেন জিনিসটা কিভাবে হচ্ছে, তাহলে যে কোনো প্রবলেম আপনাকে দেয়া হোক আপনি পারবেন। ওকে, এই যে ডায়াগ্রামটা যে আমরা ড্র করলাম, কিভাবে চিন্তা করলাম, এটা কি বুঝতে পারছেন? একেবারেই সহজ ডায়াগ্রাম তো। ওই যে আপনি যদি টরশনটা বুঝে যান, টরশন ক্যালকুলেশন করতে পারেন কোথায় কত হচ্ছে, তাহলে আপনি একদম ইজিলি ডায়াগ্রাম ড্র করে ফেলতে পারবেন। ডায়াগ্রাম তো আপনারা ডিপ্লোমা লেভেল থেকেই, এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো ডিপ্লোমা থেকেই করতেছেন। এগুলো তো একদমই সহজ হওয়ার কথা আপনাদের কাছে। ডায়াগ্রাম সহজ, কিন্তু আপনি টরশনের ভ্যালুটা কত, কোন ডিরেকশনে কাজ করছে, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, এইগুলো ফিল করতে পারছেন কিনা, এটাই হচ্ছে আজকের লেকচারের আউটপুট। সো আপনারা কি ডায়াগ্রামটা ড্র করতে পারবেন এই জি এই স্যার, ধরনের সিস্টেম ইনশাল্লাহ। থেকে? স্যার ওকে, এই তাহলে থ্রিটা কই গেল স্যার, এটুকু বুঝতে পারিনি স্যার। এই আপনার কথা আমি শুনতে পাইনি, জোরে স্যার বলেন। এই ফার্স্টে যে থ্রিটা আছে স্যার, এই থ্রিটা 3 ফিট যেটা স্যার, এটা এটা। জি স্যার। আচ্ছা, এটা ধরেন ধরেন এই যে এখান থেকে আমি মাউসটা যেখানে ধরলাম, বক্স দেখতে পাচ্ছেন? জি স্যার। এখান থেকে ধরেন এই ডান দিকে হচ্ছে আমাদের ওই 15 ফিট লম্বা শেফট। হ্যাঁ, ঠিক নিচের দিকে নেমে গেলাম 4 ফিট, আর বাম দিকে এই যে এই বরাবর আসলাম 3 ফিট। ঠিক আছে, ধরেন আমাদের শেফটটা হচ্ছে এই বরাবর। ওকে, জি স্যার। আর এই নিচের দিকে নেমে গেলাম 4 ফিট, আর এদিকে আসলাম 3 ফিট। এই হচ্ছে আমাদের সিস্টেম। এবার বুঝছেন 3D? জি স্যার, বুঝতে পারছি। যে এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 4। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা এখানে যে ডায়াগ্রামটা ড্র করলাম সেটা হচ্ছে টর্ক ডায়াগ্রাম। এটাকে আমরা বলি
টর্ক ডায়াগ্রাম। ওকে, আপনারা ডিপ্লোমা লেভেলে এবং মেকানিক্স অফ সলিডস ওয়ানে যে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটাকে আপনারা সংক্ষেপে এএফডি, এসএফডি, বিএমডি বলেছেন, তাই তো? সেই ধরনেরই আরেকটা হচ্ছে টর্ক ডায়াগ্রাম। সো এই মেম্বারের কোথায় কি রকম টরশন হচ্ছে এবং সেটা কি ক্লকওয়াইজ হচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এটা কিন্তু আমরা এই টর্ক ডায়াগ্রাম থেকে বুঝতে পারি। কিরকম? এই যে এই মেম্বারটার এই অংশটাতে 20 কিপ ফিট টর্ক হচ্ছে, যেটা হচ্ছে ক্লকওয়াইজ। আবার এই অংশটাতে 5 কিপ ফিট টরশন হচ্ছে, যেটা হচ্ছে ক্লকওয়াইজ। এখানে কিন্তু টরশন কম। আবার এই অংশটাতেও -15 কিপ ফিট টরশন হচ্ছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে একই মেম্বারের তিনটা আলাদা জায়গায় 3 রকম টরশন হচ্ছে। যেরকম ভাবে আপনারা শিয়ার ফোর্স ডায়াগ্রামে দেখেছেন, একই মেম্বারের বিভিন্ন জায়গায় লোডের কারণে এক এক জায়গায় এক এক রকম শিয়ার ফোর্স হয়, তাই না? এক এক জায়গায় এক এক রকম বেন্ডিং মোমেন্ট হয়। এখানেও এক এক জায়গায় এক এক রকম টরশন হচ্ছে। Okay? এবার আমরা যদি এই প্রথম ছবিটা দেখি, এই প্রথম ছবিটা মূলত এটার সিম্পলিফাইড ভার্সন। ধরেন এই যে একদম ফ্রি এন্ডে 10 কিপ ফিট। আচ্ছা, এখানে টরশনের ইউনিট হচ্ছে কিন্তু কিপ ফিট, মানে ফোর্স ইনটু ডিস্টেন্স। সো ফোর্স হচ্ছে কিপ, ডিস্টেন্স হচ্ছে ফিট। সো টরশনের ইউনিট হচ্ছে কিপ ফিট। সো একদম ফ্রি এন্ডে এখানে 10 কিপ ফিট আছে, যেটা ক্লকওয়াইজ। এর 4 ফিট পরে এখানে একটা 5 কিপ ফিট টরশন আছে, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এর 5 ফিট পরে একটা 10 কিপ ফিট টরশন আছে, যেটা হচ্ছে আবার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। জি স্যার। তো এইভাবে ডিরেক্ট তো ক্লকওয়াইজ আমরা এখানে যেরকম জাস্ট অ্যারো দিয়ে দেখাই দিলাম, এইভাবে তো আসলে টরশনটা এর উপরে অ্যাপ্লাই করা পসিবল না। এর উপরে টরশনটা অ্যাপ্লাই করতে গেলে এরকম একটা সিস্টেম থাকতে হবে, যেখানে বিভিন্ন ভাবে লোড অ্যাপ্লাই করা হবে এবং এই লোডের কারণে তার টরশন ডেভেলপ করবে। বুঝতে পেরেছেন ঘটনা? জি স্যার, জি স্যার। ওকে, সো এটা সিম্পলিফাইড ভার্সন। সো এখানে 10 কিপ ফিট ক্লকওয়াইজ। সো আমরা ক্লকওয়াইজ 10 কিপ ফিট উপরে উঠে গেলাম। এই এই 4 ফিট জায়গা জুড়ে এখান থেকে এই পর্যন্ত কোনো টরশন নাই। সো এটা হচ্ছে একদম আম, এখানে কোনো চেঞ্জ আসবে না, 10ই থাকবে। এখানে এসে 5 কিপ ফিট অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, তার মানে নেগেটিভ হবে। সো নিচের 10 দিকে থেকে নামবে। 5 মাইনাস করলে 5 হয়ে যাবে। এরপরে এই অংশটুকুতে কোনো চেঞ্জ নাই, তারপরে আবার 10 হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে আবার উপরে উঠে 5 + 10 15 হয়ে যাবে। ওকে, এবং এই 15 এখানে ফিক্স সাপোর্ট পর্যন্ত আসবে। ফিক্স সাপোর্ট কি করবে? ওই টরশনটাকে সাপোর্ট দিবে। সো আপনার এই মেম্বারের ভিতরে টরশন হচ্ছে ক্লকওয়াইজ 15, তাই না? তাহলে স্যার সাপোর্টে কি হবে? সাপোর্টে হবে তার অ্যান্টি উল্টা, ক্লকওয়াইজ 15 হবে স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ 15। রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ 15। তো অ্যান্টি ক্লকওয়াইজ 15, এখানে ক্লকওয়াইজ 15 আছে, সাপোর্টে এসে অ্যান্টি ক্লকওয়াইজ 15 মানে নেগেটিভ। তাহলে কত হয়ে গেল? 0। 0 হয়ে গেল, একদম নিচে নেমে 0 হয়ে গেল। এই হলো আমাদের এই সিস্টেমটার টর্ক ডায়াগ্রাম। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে কেস 1। কেস 2টাও আমরা বুঝে গেলাম। এই দুইটা ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ডায়াগ্রাম তো খুব ইজি, ডায়াগ্রাম একেবারেই সহজ। প্রবলেমটা হচ্ছে আপনি টরশন কিভাবে হচ্ছে, কি ডেভেলপ করতেছে, এই জিনিসটা আপনি ফিল করতে পারছেন কিনা। এখন আমরা কি এই যে এরকম ফিল করতে পারবো, এই যে আমাদের যে প্রথমে আমরা যে একটা এক্সাম্পল দেখেছিলাম, এই যে এটা, এই যে এই বিমটার ছবিটা আসুক। এই যে এই বিমের সাথে যে একটা ক্যান্টিলিভার স্ল্যাব আছে, এই স্ল্যাবের কারণে এই বিমের ভিতরে যে টরশন ডেভেলপ করবে, এটা কি বুঝতে পারছেন এখন? জি স্যার। ওকে, এখন আপনারা ওই যে শিয়ার ফোর্স ডায়াগ্রামে দেখেছিলেন যে ফোর্স গুলো কিরকম থাকে। পয়েন্ট লোড থাকতে পারে, বা জি স্যার। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকতে পারে, ইউনিফর্মলি ভেরিয়েবল লোড থাকতে পারে, বিভিন্ন রকম লোড থাকতে পারে, তাই না? টরশনও ওইরকম হতে পারে। টরশন একদম একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড টর্ক হতে পারে,
বা ডিস্ট্রিবিউটেড টর্ক হতে পারে, আবার ইউনিফর্মলি ভেরিডও হতে পারে। ঠিক আছে? জি স্যার। এই যে 3 নাম্বার কেস যেটা আমরা দেখতে পাচ্ছি, কেস থ্রি এর ক্ষেত্রে 2 ধরনের টর্ক অ্যাপ্লাই করা হয়েছে। একদম জি ফ্রি স্যার। এন্ডে একটা 10 কিপ ফিট টর্ক আছে, এর 4 ফিট পরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টর্ক আছে। এটা কিরকম? প্রতি ফিটে 1 কিপ ফিট, 1 কিপ ফিট পার ফিট। এটা কিভাবে করতে হবে? 1 কিপ ফিট মানে পার 1 into ফিট, পার ফিট মানে 1 কিপ ফিট টরশন প্রতি ফিটে। তাহলে প্রতি ফিটে যদি 1 কিপ ফিট করে টরশন হয়, তাহলে 5 ফিটে কত হবে? 5 স্যার, 5 স্যার, 5। 5 একে 5 হবে, 5 কিপ ফিট হবে। সো এটার ডায়াগ্রামটা কিরকম হবে? এই যে একদম এই ফ্রি এন্ডে হচ্ছে 10 ক্লকওয়াইজ পজিটিভ, এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টর্ক আছে যেটা হচ্ছে 5 ফিট জায়গা জুড়ে অ্যাপ্লাই করা হয়েছে। সো এটাকে আমরা বের করে নিব, এটার ভ্যালুটা কত হয়। 5 একে 5 হবে, 5 কিপ ফিট টোটাল হবে। টোটাল টর্ক কত? 5 কিপ ফিট। প্রতি ফিটে 1 কিপ ফিট টরশন, তাহলে 5 ফিটে কত? 5 গুণ বেশি, 5 একে 5। তাহলে এখানে ছিল 10, এবং একদম এই শেষ পয়েন্টে এসে আমরা কত পাবো? 15। 10 + 5 15। কিন্তু এই মাঝখানের অংশটা কি হবে? এখানে তো সম্পূর্ণ জায়গা জুড়ে টরশন অ্যাপ্লাই করা হয়েছে এবং আস্তে আস্তে টরশনটা বাড়ছে, মানে টোটাল ভ্যালুটা বাড়ছে, তাই না? প্রথমে ছিল 10, তার 1 ফিট পরে কত? 11, তার 1 ফিট পরে কত? 12, 12 তার 1 ফিট পরে 13। এইভাবে যখন টোটাল 5 ফিট পরে যাব তখন হবে 15, তাই না? এজন্য এই জায়গায় লাইনটা হচ্ছে এরকম ইনক্লাইন্ড লাইন, স্ট্রেট লাইন। ঠিক আছে? তো এখানে 15 হয়ে গেল। এরপরে এইদিকে কোনো টর্ক অ্যাপ্লাই করা হয় নাই, 15ই থাকবে। ফিক্স সাপোর্ট কি করবে? অ্যান্টি ক্লকওয়াইজ 15 কিপ ফিট একটা সাপোর্ট দিবে এবং সেটা জিরোতে চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার। দেখেন বুঝছেন কিনা কেস থ্রিটা। বুঝছি স্যার, বুঝছি স্যার, সব বুঝছি। তাহলে বুঝতে পারলে তো খুবই ভালো। তো এখানে আমাদের একটু পড়া বাকি ছিল, এটা যদি একটু দেখি। Torsional or twisting moment is caused by forces whose resultant does not pass through the axis of rotation called the shear center of the structural member. So এই সেন্টেন্সটা দিয়ে কি বুঝলাম? কোন একটা স্ট্রাকচারাল মেম্বারের যে টর্শনাল বা টুইস্টিং মোমেন্ট কাকে বলা হবে? যেটা হচ্ছে এমন ফোর্স অ্যাপ্লাই করা হবে যেই ফোর্সের রেজাল্টেন্ট ভ্যালুটা এই এক্সিস অফ রোটেশন বা শিয়ার সেন্টার দিয়ে যায় না। মানে এক্সিস অফ রোটেশন থেকে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এদের মধ্যে একটা গ্যাপ থাকে, ডিস্টেন্স থাকে। এরকম যদি কন্ডিশন পাওয়া যায়, তাহলে একটা টর্শনাল বা টুইস্টিং মোমেন্ট সৃষ্টি হয়। ঠিক আছে? টিপিক্যালি significant torsions are included in shafts of rotating motors. আমাদের মোটর আছে না? মোটর দেখছেন? মোটরে যে ঘুরে, মোটরে এরকম একটা শ্যাফট থাকে না? ফ্যানেও তো থাকে। তো এই যে এই শ্যাফট, এটাকে আমরা বলি শ্যাফট। যে মোটরের ভিতরে যে ঘুরে এই সার্কুলার লম্বা যে দণ্ডটা থাকে এটাকে বলা হয় শ্যাফট। তো এই রোটেটিং মোটরের শ্যাফট, তারপরে কোন স্ট্রাকচারাল মেম্বার যেটা এক্সেন্ট্রিক লোডিং, যেমন এই যে এই মেম্বারটা এক্সেন্ট্রিক লোডিং, তার সেন্টার বরাবর লোড গুলো অ্যাপ্লাই করা হয়নি, একটু ডিস্টেন্সে গ্যাপে গ্যাপে অ্যাপ্লাই করা হয়েছে যাতে করে তার টরশন তৈরি হচ্ছে। এটা একটা সিস্টেম। আবার যেমন এইচ বিম মানে বুঝেন? ওই যে কোনো একটা আমাদের বিল্ডিং এর ধরেন একদম স্ল্যাবের একদম পেরিফেরির বাইরের দিকে যে বিম গুলো থাকে, ওই বিমটা হচ্ছে এইচ বিম। ওই বিম গুলোতে টরশন হয় ওই স্ল্যাবের কারণে। ঠিক আছে? তারপরে আবার কার্ভড ইন দা হরিজন্টাল প্লেন। হরিজন্টাল প্লেনের সাথে যদি কার্ভ অবস্থায় থাকে, যেমন কার্ভ ব্রিজ, হেলিক্যাল স্টেয়ার্স,
স্টেয়ার গুলো তো কার্ভ অবস্থায় থাকবে হরিজন্টালের সাথে। তো এই ধরনের ক্ষেত্রেও এই মেম্বার গুলোর ভিতরে টরশনাল মোমেন্ট তৈরি হয়, তার মানে এদের ইন্টারনাল ফিলিংস হয় টরশনাল। অন্যান্য জিনিসও থাকে, এক্সিয়াল ফোর্স থাকে, বেন্ডিং মোমেন্ট থাকে, শিয়ার ফোর্স থাকে, সবই থাকে, কিন্তু ওইগুলোর মধ্যে টরশনও থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। সো এই জিনিসগুলো হচ্ছে এক্সাম্পল আর ডেফিনেশন দেখলাম। এখন আসেন টরশনের জন্য যেটা হয়। টরশনের জন্য কোনো একটা মেম্বারের ভিতরে টরশনাল স্ট্রেস ডেভেলপ করে, যেটা ওই যে আমরা এক্সিয়াল ফোর্সের জন্য দেখেছি নর্মাল স্ট্রেস, বেন্ডিং মোমেন্টের জন্য দেখেছি ফ্লেক্সারাল স্ট্রেস, শিয়ার ফোর্সের জন্য দেখেছি শিয়ার স্ট্রেস, তাই না? আপনারা এগুলো পড়েছেন না মেকানিক্স অফ সলিডস 1-এ? এক্সিয়াল ফোর্সের জন্য নর্মাল স্ট্রেস, কম্প্রেসিভ বা টেনজাইল যেটাই হোক, শিয়ার ফোর্সের জন্য শিয়ার স্ট্রেস, আর বেন্ডিং মোমেন্টের জন্য ফ্লেক্সারাল স্ট্রেস, ওই যে MY/I, মনে আছে? জি স্যার পড়ছিলাম। জি স্যার পড়ছিলাম। ওকে। তো টরশনের জন্য যে স্ট্রেস হয় যে সেটাকে আমরা বলি টরশনাল স্ট্রেস। এখন স্ট্রেস তো মূলত দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। সো টরশনাল স্ট্রেসটা কোন ধরনের স্ট্রেসের মধ্যে পড়বে? নর্মাল স্ট্রেসের মধ্যে পড়বে নাকি শিয়ার স্ট্রেসের মধ্যে পড়বে? টরশনাল স্ট্রেসটাও ওয়ান কাইন্ড অফ শিয়ার স্ট্রেস। ওকে। শিয়ার স্ট্রেস বিভিন্ন কারণে হয়, ওই যে ডিরেক্ট শিয়ারের কারণেও হয়, টরশনাল ইয়ার মুভমেন্টের জন্য হয়। ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো, আজকের ক্লাসে জাস্ট এই ছোট্ট একটু অংশ পড়লাম, অনেক বেশি সময় নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে দৌড় দিব। টরশনাল স্ট্রেসের জন্য আমাকে যেটা জানতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে হবে। হ্যাঁ, তারপরে জানতে হবে হচ্ছে টরশন, আর জানতে হবে ডাইমেনশন। তো মোমেন্ট অফ ইনার্শিয়া তো বিভিন্ন রকমের হয়, এদের মধ্যে একটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আমাদের এখানে যেটা লাগবে টরশনের জন্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। টরশনাল স্ট্রেসের ফর্মুলা হচ্ছে T/C/J। টি হচ্ছে টরশন, সি হচ্ছে ডিস্টেন্স, আর জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ওই যে আপনারা ফ্লেক্সারাল স্ট্রেসের ফর্মুলা কি পড়েছিলেন? MC/I বা MY/I এরকম পড়েছিলেন না? তো এম ছিল মোমেন্ট, ওয়াই বা সি এটা ছিল ডিস্টেন্স, নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্স, তাই না? আর আই ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া। টরশনাল স্ট্রেসের জন্য সেম ফর্মুলা। টি হচ্ছে টরশনাল মোমেন্ট, সি হচ্ছে ওই যে টরশনাল রোটেটিং এক্সিস থেকে ডিস্টেন্স, আর জে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আই ছিল আহ কি বলে এক্স অথবা ওয়াই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর জে হচ্ছে রোটেশনাল এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। ওকে। ফর্মুলা কিন্তু সেম, MC/I, আর টরশনের ক্ষেত্রে হবে T/C/J। ওকে, আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা পড়াশোনা করব, আরো একটু বেশি করে দৌড় দিব। দৌড় দিয়ে আমরা নেক্সট ক্লাসে দুইটা টপিক পড়াশোনার চেষ্টা করব, টরশনাল রোটেশন এবং টরশনাল স্ট্রেস। হ্যাঁ সাইফুল বলেন। স্যার দূর না দিয়ে স্যার একটু মানে মানে বুঝে গেলে ভালো হবে স্যার। বুঝতে পারিনি। স্যার স্যার দূর ও না দিয়ে বলতেছে যে ও মানে আপনি দৌড় না বলতে দিয়ে চাইছেন ক্লাস দৌড়, শেষে যায়। দৌড় যেন না দেই। এই যে আজকে তো দৌড় দিই নাই, জি স্যার। আজকে এই যে ছোট্ট একটু অংশ অনেক ভালো মতো পড়ালাম। এটা যদি জি আপনি স্যার। ভালো মতো বুঝে যান, তাহলে ওই পরের অংশগুলা দৌড় দিলেও বুঝতে পারবেন, অসুবিধা নেই। এটা ভালো মতো বুঝেন। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এই লেকচারটা স্যার দেওয়া আছে, আপনারা যেটা করবেন, আপনারা একটু আগে থেকেই টিউটোরিয়াল বা আপনাদের প্রিভিয়াস লেকচার দেখে আসবেন, যে শিয়ার স্ট্রেস, যে সার্কুলার সেকশনের ক্ষেত্রে বা বিভিন্ন রেক্টেঙ্গুলার বা সার্কুলার বা হলো সেকশনের ক্ষেত্রে এই যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এটা কেমনে বের করা। হুম, এটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করে, ফর্মুলা কি কি দিয়ে করতে হয়, একশো এটা আপনারা যোগফল স্যার। পড়াশোনা করেছেন। হ্যাঁ বুঝি নাই জুয়েল।
এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলটাকে স্যার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলে স্যার। হ্যাঁ, রাইট রাইট। আই এক্স প্লাস আই ওয়াই, এটা হবে জে। সো এটা একটু পড়াশোনা করে আসবেন, যেটা আপনারা অলরেডি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে বা অ্যানালিটিক্যাল মেকানিক্সে পড়েছেন। এই জন্য এটা একটু পড়া দিয়ে দিলাম, এটা একটু পড়ে আসবেন, ঠিক আছে? ওকে, এই লেকচারটা আপনাদের এখানে দেওয়া আছে, ই লার্নিং এ দেওয়া আছে। সো আজকে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করব। আমি অ্যাটেন্ডেন্সের জন্য একটা গুগল ফর্ম দিচ্ছি, আপনারা ফিল আপ করবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমি ফর্ম দিচ্ছি, কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমাদের এই যে আজকে যেই হিসাবটা করাইলেন স্যার, যে 3D নিয়ে অনেকের আপনার সমস্যা হচ্ছিল স্যার, তো এটার আপনার জন্য কি কথা স্যার হ্যালো আপনার কথা আমি বুঝতে পারি নাই, আবার বলেন, জোরে বলেন। হ্যাঁ বলেন। এই কথা বলছিলেন। আপনারা কি শুনেছেন কি বলতেছিল? সাতাশটা বজায় রেখে দিন স্যার। বলছে 3D নাকি বুঝো নাই? স্যার ওনার মনে হয় আচ্ছা, নেটওয়ার্ক একটা সমস্যা স্যার। 3D নিয়ে কিছু একটা বলছিল। বলছে 3D আচ্ছা, বলছে 3D বুঝো নাই। মানে ছবিটা বুঝতে পারেন নাই, থ্রি ডাইমেনশনাল যে আমরা আলোচনা এটা বলছে, করলাম। জি স্যার এটা বলছে। বাকিরা বুঝতে পারছেন নাকি? জি স্যার, আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, 2Dর মতো লাইন না দিয়ে যদি 3D কোনো ছবি দেওয়া যেত স্যার, তাহলে আই থিঙ্ক সবার জন্য ইজি হইতো স্যার। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু সব সময় তো সবকিছু দেয়া পসিবল হয় না। এবং আপনারা তো ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়াররা তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বুঝে। এবং আমরা যখন খাতা কলমে কিছু দেখাতে চাই বা বোঝাতে চাই, তখন কিন্তু আমাদেরকে ওই যে আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক প্রজেকশন যেভাবে আমরা আলোচনা করলাম, এইভাবে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়। এখন জি স্যার। ওইটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। আপনি যতদিন পর্যন্ত এই আইসোমেট্রিক প্রজেকশন বুঝবেন না, আপনাকে ততদিন পর্যন্ত চেষ্টা করতে হবে আইসোমেট্রিক প্রজেকশন যেন আপনি বুঝতে পারেন, ঠিক আছে? আইসোমেট্রিক প্রজেকশন বোঝা ছাড়া আমাদের কোনো উপায় নাই, বুঝতেই হবে। ওকে, জি স্যার, গাইডেড ড্রয়িং দেখতে গেলেও এইগুলাই দেখতে হয়, ক্রস হ্যাঁ, সেকশন কারণ দেখতে হয়। আপনারা যে ফিল্ডে কাজ করছেন, কোথাও কিন্তু থ্রি ডাইমেনশনাল কোনো আহ কিছু ছবি থাকার কোনো সুযোগ নেই। আমাদের সবকিছুই মানে আমরা তো আসলে ওই পেপার বা কাগজ কলমে যখন করি, তখন তো সিস্টেমটাই হচ্ছে 2D। আমি 3D কিভাবে করব, 3D দেখাবো কিভাবে, দেখানোর তো সুযোগ নাই। তখন আমাকে কি করতে হয়, ওই যে আইসোমেট্রিক প্রজেকশনের হেল্প নিতে হয়। আইসোমেট্রিক ভিউ যেভাবে আমরা বক্স আঁকি, ওইভাবে চিন্তা করতে হয়, ঠিক আছে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি এইভাবে আমরা আঁকি এবং বলি যে সবাই 90, কিন্তু আঁকতেছি হচ্ছে 30, 90, 60, 120, এগুলো বলতেছি সবাই 90, তাই তো? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারাটা, যে এটার কথা বলছিলাম। এই যেরকম বক্স যখন আঁকি, এখানে দেখে বোঝা যাচ্ছে যে সবই 90, সবই 90, তো আসলে কিন্তু ড্র করা হয় নাই, 90 ড্র করা হয় নাই। এদিকে 60, এদিকে 30, এদিকে 120, এদিকে 60, এদিকে 120, এই অ্যাঙ্গেলটা 120, এটা 60, এই পাশেরটা 60, এই নিচেরটা 60, এটা 120, এইভাবে কিন্তু ড্র করা হয়েছে। আমরা বুঝতেছি যে এটা হচ্ছে সব 90, ঠিক আছে? তো এই আইসোমেট্রিক প্রজেকশনটা আপনাকে বুঝতে হবে। Okay? তারপরেও যতটুকু সম্ভব থ্রি ডাইমেনশনাল কিছু দেখানোর, সেটা আমি চেষ্টা করব দেখাতে। কারো কোনো কোশ্চেন ছিল?